হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনাদের আমি বলিলাম রান্নার ভিডিওর সাথে যে আমার ফ্যামিলির বিষয়ে একটা কথা শেয়ার করব আপনাদের সাথে। যতক্ষণ শেয়ার না করব আমার ভালো লাগবে না। যাই হোক, শুরু করি। দেখুন, আমি আজ থেকে 28-30 বছর এই বাড়িতে এসেছি, শ্বশুর বাড়িতে। বোলার সাথে বিয়ে হওয়ার পরে আমাদের ভালোবাসা করে এই বিয়ে। আমার মেয়ে যখন 2 বছর বয়স, তো আমি 2 বছর তামাইতে আমি ভাড়া বাড়িতে মানুষ করেছি। দিয়ে 2 বছর বয়স হয়ে গেছে ওলে আমার শ্বশুর বাড়ি নিয়ে আসলো। আমার শাশুড়ি বলে, আমার 5টা ছেলে, একটা ছেলে কি বাইরে থাকবে? তা ছোটো বৌমা, তুমি আমার ছেলেরে নিয়ে বাড়িতে চলে আসো। দিয়ে এই যে 18 ফুট, আড়ে 18 ফুট আর লম্বায় 26 ফুট এইটুক জায়গা আমারে দেওয়া হয়। দেওয়া হলে আমি আমার বাপের বাড়িতে টাকা নিয়ে এসে আমি এখানে ছাদ ঢালাই দিয়ে বাড়ি করি। তখন এখানে আমার শাশুড়িদের বাড়ি ওই টালির বাড়ি দিয়ে। যাই হোক, আমি ভালোভাবে আমার ঘরে তখনকার বাজারে আমি 3.5 লাখ 4 লাখ টাকা খরচা করে আমি এই বাড়িটা করলে বাড়ি করা যখন কমপ্লিট হয়ে গেছে, ও আবার আমি বাড়িতে 2 বছর থাকার পরেই আমার মেজ বাসুর দিলীপ দত্ত, কর্পোরেশনে কাজ করে দিলীপ দত্ত, ছেলের নাম দীপঙ্কর দত্ত, দিয়ে কর্পোরেশনে কাজ করে। সে আমারে বলে যে আমার 4টে ছেলে মেয়ে, তুই এই বাড়ি ছেড়ে চলে যা, আর তুই আমার ভাইয়ের সাথে প্রেম করে বিয়ে করে এসছিস, এই বাড়িতে তোর কোনো অধিকার নেই। তাই নিয়ে আমার সাথে অনেক ঝামেলা, অনেক মারপিট, মানে আমারে বাঁশ দিয়ে এমন মারলো, আমার মাথায় পটলের মতন ফুলে আসে। আমি সেই থেকে সহ্য করে যাচ্ছি। আমার এইরকম বলা হয় যে তোর একটা মেয়ে বিয়ে দিলে শ্বশুরবাড়ির অনেক সম্পত্তি পাবে, তুই এই বাড়ি ছেড়ে চলে যা, আমার 4টে ছেলে মেয়ে, আমার এই জমিটুক আমার লাগবে, বাবার সম্পত্তি, তুই আমার ভাইয়ের সাথে বিয়ে করে আইছিস, ভাইয়ের সাথে বুঝে নে, এই জায়গায় সম্পত্তি পাবি না, অনেক কথা বলে। আমি কিছুতে যাই না। কেন? আমার ওই যে একটা মায়া, বাপের বাড়ি দিয়ে টাকা নিয়ে এসে তখনকার বাজারে, আজ থেকে 28 বছর আগে, তখনকার বাজারে আমি 28টা এক হিসেবে 30 বছর হবে। কেন? 4 বছর আমরা ছাদ ঢালাই দিয়ে রেখে দিলাম। আমি মধ্যমগ্রাম দোলতলায়, আমার মেয়ের জন্ম মধ্যমগ্রাম দোলতলায়, আমার বোলা প্রথম বিয়ে করে মধ্যমগ্রাম দোলতলায় ভাড়া বাড়িতে রাখে, আমরা ওখানেই ছিলাম। থাকার পরে তারপরে তো এই বাড়িতে এসেছি। মেয়ের যখন 2 বছর বয়স তখন এই বাড়িতে এসেছি। চলুন বন্ধুরা, রাস্তার উপরে কিরম সিঁড়ি করে রয়েছে, সরকারি রাস্তার উপরে, সেইটা আজকে শেয়ার করবো আপনাদের সাথে। বেআইনভাবে সিঁড়ি করে রয়েছে রাস্তার উপরে, আবার বলে আমি কর্পোরেশনে কাজ করি। দেখুন, আমার একটা ফোন এসেছিল, ওই জন্য কথা বলা বন্ধ দিলাম, আবার শুরু করি। দিয়ে অনেক ঝামেলা করে, সাথে তারক দত্ত, দিলীপ দত্ত আর তারক দত্ত দুইজনে মিলে। এমনও হয়েছে আমার কর্তামশাইরে বোলারে করেছে। আমরা একটা জমি কিনিলাম আজ থেকে 30 বছর আগে। ওই জমিটা বিক্রি করে এই বাড়িতে একসাথে ছাদ ঢালাই দেবে। তা বোলা রাজি হয়ে যায়, রাজি হয়ে বলে যে ঠিক আছে, তাহলে আমার জমি বেচে এখানে ছাদতলা দেওয়া হবে, দাঁড়ের ফ্লোর শেষে তার মতন ঘিরে নেবে, এই রকমের কথা হয়। তারপরে এগ্রিমেন্ট করতে দেয়, এগ্রিমেন্ট করে নিয়ে আসে, 20 নম্বর পৃষ্ঠার এগ্রিমেন্ট করে নিয়ে আসে উকিলের দ্বারে যাইয়ে। তারক দত্ত 20 নম্বর পৃষ্ঠার নিয়ে আসে। 18 নম্বর পৃষ্ঠারের মধ্যে লেখা থাকে বোলা দত্তর অবর্তমানে, শম্ভু দত্তর অবর্তমানে তারক দত্ত পাবে, অস্থায়ী অনস্থায়ী। এবার আপনারা বিচার করুন এই ভাষাটার ভিতরে কি উচ্চারণ থাকে। আমি পড়াশোনা জানি না। তখন আমার কর্তামশাইরে আমি বলি, আমার নাতনির জন্মদিন ছিল, কর্তামশাইরে বলি যে না, মেয়ের জন্মদিন না, যাই হোক নাতনির জন্মদিন ছিল। আমি কর্তামশাইরে বলি, আমরা পড়াশোনা জানি না দুইজনের কেউ, আগে কেউ পড়াশোনা জানে, উকিলরে দিয়ে পড়াবো, তাই তুমি সই করবে। আমি পাশের বাড়ির একটা কাকার কাছে ওই এগ্রিমেন্টটা নিয়ে পড়াতে যাই। কাকা পুরো পৃষ্ঠারগুলো পড়ে আমার দিব্যা কামড়ায়, কামড়িয়ে বলে কি, মনিকা, বোলা জানি এই কাগজে আর সই না করে, সই করলে কিন্তু তোমার সব কিছু চলে যাবে।
বুলা যতদিন বেঁচে থাকবে ততদিন সম্পত্তি তোমাদের থাকবে, বুলা মারা গেলে সব কিন্তু তারক দত্ত রয়ে যাবে। আমি বলে কেন কাকা? বলে কাগজের মধ্যে এরম লেখা আছে। এইবার ওই কাগজে কেন আমি সই করতে দিই নেই, আর বুলারে বুঝাইছি, বুলারে পড়িয়ে শোনাইছি কেন, সেই থেকে আমি হয়ে গেছি শত্রু এদের কাছে। তার আগে আমি ভালো ছিলাম, যখন দিদা সেতো দিতাম, কাকি এই ডে লাগবে, কাকা এই ডে লাগবে, দিতাম, যতদিন দিতে পারিছি ভালো। ওই যে এগ্রিমেন্টটা আমাদের জমি বিক্রি করে বাড়িটা করবে, আর আমি করতে দিনেই ধরিয়ে দিছি আমার কর্তারে, এই হয়ে গেছি আমি শত্রু। সেই থেকে ঝামেলা ওদের, এর 4টে ছেলে মেয়ে, তারকের একটা ছেলেটা তো পুরো মানে মনে হয় কি আর বলবো, বলার মতন নেই, বললে ফেসবুকে গাইডলাইন নেই, যে এই রকমের দেখে পুরো মাসির মতন লাগে মনে করেন। দিয়ে ওই ছেলে সব দল বেঁধে আমাদের ঘরে এসে কতবার মারধর করেছে। তারপরে যখন আমরা করলাম যে এখানে থাকতে গেলে সিসি ক্যামেরা লাগাতে হবে, তখন আমি 4টে সিসি ক্যামেরা লাগাই। আমার গেটের সুদা দিয়ানে দাঁড়িয়ে ঝামেলা কত গালাগালি দিত, সেই জায়গায় আমি সিসি ক্যামেরা লাগাই। লাগানোর পরে এখন ঝামেলাটা কম আছে, গেটে এসে ঝামেলা করে না। হ্যাঁ, ওদের ব্যাপারে আমি থাকি না, কিন্তু আমার কারোর সাথে যদি একটু কিছু হয় সেখানে যাইয়ে তাদের ওয়ে উল্টে আমাদের মারতে আসে, গালাগালি দেয়। যেমন আজকে সকালবেলায় যে কথাটাই আসি, আজকে সকালবেলায় আমার ফ্ল্যাটের সামনে, আমি একটা ফ্ল্যাট কিনেছি, ফ্ল্যাটে ময়লা রেখে দিছে সামনের বাড়ির একটা দাদা, তার সাথে আমাদের ভালো সম্পর্ক। তাকে আমার কর্তামশাই বুঝিয়ে বলতেছে যে দাদা, এই তো ময়লার গাড়ি আইছে, ময়লার গাড়ি খালি আছে, তুমি ময়লাগুলো ওই গাড়িতে তুলে দাও। ময়লাগুলো আমাদের ফ্ল্যাটের সামনে এবং আমাদের ফ্ল্যাটের যে 3 ফুট ছাড়া আছে, 3 ফুট ছাড়া আছে, ওই ছাড়ার ভিতরেই উনি ময়লাগুলো রাইছে। ওনারও ফ্ল্যাট হয়েছে, উনি প্রমোটারে দিছে। তা এখন যখন উনি ফ্ল্যাটে ঢুকে গেছে, তাহলে তো ওর ময়লাগুলো তুলে নেওয়ার কথা। এবং কি ওনাকে সেইভাবে বুঝিয়ে বলতেছে, এখান দিয়ে ওই দিলীপ দত্ত, আমার ফ্ল্যাট অনেক দূরে, সেটা শেয়ার করব। এই দিলীপ দত্ত এখান দিয়ে দাঁড়িয়ে আমার কর্তামশাইরে উল্টো পাল্টা গালাগালিগুলো বলবো না, দিয়ে খুব মুখ খারাপ, নোংরা ভাষা উল্টে মারতে যাচ্ছে। তার মানে কি আমার কর্তামশাই ছোট বলে যখন তখন রাস্তাঘাটে চড় মারে, আর আমার কর্তামশাই কোনো সময় গায়ে হাত তোলে না। দিয়ে এই আমাদের এই 6 নম্বর ওয়ার্ডের সবাই দেহে দাঁড়িয়ে যে কার দোষ আর কার কী। আর খালি আমার সাথে না, পাশে যার সাথে ঝগড়া হতিছে কিছু নিয়ে, মানে পাশের বাড়ি একটু কাজ হইছে, একটু ধুলো পড়ে আছে, হ্যাঁ, কাকে ধুয়ে দাও, কেন তোমার ধুলো আমার বাড়ি পড়বে? ওই বৌদি বলিছে কি, তোমরাও তো 3 তালা করিছো, তখন আমার বাড়িতেও তো অনেক ময়লা পড়েছে, তা তোমরা একটু পরিষ্কার করে নাও না। অমনি তার স্বামীটা মারা গেছে, 6 মাস হই নেই, সবাই তাকে ভালোবাসে, সে কোনো দিন কারোর কথায় উত্তর দেয় না। তাকে তো আমার নোংরা কথা বলিছে দিলীপ দত্তর বউ। মানে দিলীপ দত্ত এরম বলতিছে, আমি কর্পোরেশনে চাকরি করি, আমারে 6 নম্বরের দায়িত্ব দিয়ে দিছে। তা আমি আমার পার্টির ছেলেদের বলতে চাই, হ্যাঁ, তৃণমূল পার্টির ছেলেদের বলতে চাই যে দিলীপ দত্তরে তুমি এমন কি দায়িত্ব দিছো যে ময়লার গাড়িতে তুলে দেবে, ও বলতেছে ময়লার গাড়ি দিতে হবে না, তুলে দিতে যাচ্ছে যার ময়লা, তাকে করছে ময়লা তুলে দিতে হবে না, আমি এখানকার দায়িত্ব আছি, আমি বলতেছি ময়লা এখানেই থাকবে, এ ময়লা উঠবে না, তোলার হয় যদি আমি তুলে নিয়ে যাব। তখন যার ময়লা তার বউ বলতেছে তাহলে তুলে নিয়ে যান, এক্ষুনি তুলে নিয়ে যান, আপনি এখানে কি করতে এসছেন, এইটা আমাদের ফ্ল্যাটের ব্যাপারে কথা হচ্ছে। তখন উনি যখন বলে উত্তর দেয়, তখন ওই ফ্ল্যাটের সামনে দিয়ে চলে আসে, নাহলে আজকেরা বুলার সাথে আতাআতি মারামারি একটা হয়েই যেত। কিন্তু আমার বুলা গায়ে হাত তোলে না। এর আগেও 6 নম্বরের সবাই জানে, মোড়ের মাথায় দাঁড়িয়ে আমরা টিন দিয়ে ঘর করব বলে অকাত নেই, টিন দিয়ে বাড়ি করতেছে, ইট দিয়ে করার ক্ষমতা নেই বলে রাস্তার মধ্যে ওরে ঠাটিয়ে চড় মারিছে। কিন্তু আমার কর্তামশাই বড় বলে সে কিন্তু ঘুরিয়ে মারি নেই। আজকে আমি অনেক দিন বাদে দুঃখের, আর সহ্য করা যাচ্ছে না, ও ভাবতেছে যে আমার ক্যামেরার সামনে ঝামেলা করলে ধরা পড়ে যাবে, ও চলে গেছে আমার ফ্ল্যাটের সামনে তো ক্যামেরা নেই, ওই ফ্ল্যাটের ওখানে যাইয়ে
ঝামেলা করতেছে, তার মানে ওর সর্বদাই ঝগড়া করার ইচ্ছা। দিয়ে ওখানে যখন ওই যার ময়লা তার বউ যখন করছে যে কথা হচ্ছে বুলার ভিতরে, আর মিষ্টির বাবা বলা হয়, মিষ্টির বাবার সাথে আপনি এখানে কি করতে এসছেন, আপনি এখান থেকে যান। তারপরে ও চলে আসে, আর সকালবেলায় উঠেই মদ খায়, পুরো একটা মাতাল। দিলীপ দত্ত পুরো একটা মাতাল। 6 নম্বরে থাকে, 6-এর এতে 134 বাড়িতে, 134 আমাদেরও। ওই যে বললাম শ্বশুরের সম্পত্তি 4 ভাগ হয়েছে, দিয়ে ওই যে আমারে তাড়াবে বলে অনেক চেষ্টা করেছে, অনেক মানে অনেকভাবে কথা বলা হয়েছে। আমি তো যাইনি, আমি শক্ত মেয়ে। আর ওই যে বাপের বাড়ির পয়সা মায়া, বাপের বাড়ির পয়সা দিয়ে এই বাড়িতে আমি ছাদ ঢালাই দিয়ে ঘর করেছি, ছোট্ট একটা রান্নাঘর। আপনাদের সাথে তো শেয়ার করি আমার এই ঘরটা, হ্যাঁ। দিয়ে ওই যে মায়ার জন্য আমি যাইনি। ওই যে শম্ভু দত্ত ছিল, আপনারা অনেক মুকুন্দপুরের লোকে চেনবেন শম্ভু দত্ত। ওর বউরে ওই রকম নোংরা নোংরা ভাষায় গালাগালি দিত এমন। এই দুটো বউ, দিলীপ দত্তর বউ আর তারক দত্তর বউ, ও সহ্য করতে না পেরে ও চলে গেছে। চলে যাওয়ার পরে কী করেছে, ওর জমিদারে আর ওই যে শম্ভু দত্ত একটু নেশা করে, দিয়ে এসছিল, নেশা করিয়ে তার সই নিয়ে এই দিলীপ দত্ত আর তারক দত্ত দুইজনে মিলে ভাগ করে ওর জমিদারে নিয়ে নিছে। তা চেষ্টা করিল আমাদেরও তোলার জন্য, কিন্তু পারিনি। আর ওই যে এগ্রিমেন্টটা করিল, এগ্রিমেন্টে আমার কর্তা সইও করি নেই, আর আমরা একসাথে বাড়িও করি নেই। আমার ওই যে বাপের বাড়ির পয়সা দিয়ে একতলা বাড়ি করা ছিল, তার উপরে আবার আমি টিন দিয়ে বাড়ি করেছি, টিন দিয়ে ঘর করেছি একটা। কিন্তু আমি ব্যঙ্গে করি নেই, ব্যঙ্গে করলে জানেন তো আমারে আর এই জায়গায় ঢুকতে দিত না। ওদের পুরো প্ল্যান এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার এনদের তোলার জন্য, যাতে আমি চলে গেলে ওরা দুই ভাই মিলে পুরো সম্পত্তিটা দখল করতে পারে। শম্ভুরে তাড়িয়ে দিছে, লোভ এসে গেছে, এখন চিন্তা করতেছে আমাদের কি করে তাড়াবে। কিন্তু ওই যে আমার বাপের বাড়ির পয়সা ডালা আছে, আমি বলেছি এই বাড়িতে গেলে আমার লাশ বেরোবে, কিন্তু আমি জীবিত থাকাকালে এই বাড়ি ছেড়ে আমি যাব না। তা যাই হোক, আর মানে আমি বলতে চাই আমাদের পার্টির ছেলেদের, আমাদের দিদি অনন্য ব্যানার্জি দিদিরে বলতে চাই যে এই দিলীপ দত্তরে আপনারা এমন কি পাওয়ার দিচ্ছেন, কারোর সাথে ঝগড়া হলেই বলে এই 6 নম্বরের দায়িত্বই আমি আছি, আমি যেটা বলবো সেইটাও হবে। তা একটু কমেন্টে জানাবেন তো কে এরকমের দায়িত্ব দিচ্ছেন সবাই রে, খালি আমার বলে না, এমনি কেউ কথা বলে না। ওদের ফ্যামিলিটা ভালো না, ওর মেয়ের 3টে বিয়ে হয়ে গেছে, আবার একজন ঘরে আসে। ফ্যামিলি ভালো না বলে আমাদের পাড়ায় কেউ কথা বলে না, ওদের সাথে কথা বলে না। তা ওই রকমের কিন্তু কোনো কিছু একটু খুঁটি ফেলে কি নোংরায় ভাষা গালাগালি দেবে, মনে হবে সেই কোন নোংরা বাড়ির মেয়ে, মনে হয় দিলীপ দত্তর বউ এইভাবে ভাষা দেয়। শান্তনু চ্যাটার্জিরে চেনেন, আমি ওর ডিমের দোকানের ভিডিও ছাড়িলাম, শান্তনু চ্যাটার্জি। ওর মারে কি নোংরা ভাষায় কথা বলেছে। ওর মা তো কারোর সাথে কথা বলে না, এসে মানে একগাল হাসি দিয়ে, যখনই তার সাথে দেখা হবে একগাল হাসি দিয়ে বলবে মনিকা কোথায় গেলে। উনি উনি ওই মহিলাটা এত ভদ্র মহিলা, তারে তামে শাড়ি নেই। কয় কি তোর স্বামী মারা গেছে, ভালো হয়েছে, তুই তো ভিক্ষা করে খাস, মানে কারোর বাড়ি নেমন্তন্ন খেতে গেলে বলে কি ওটা বলে ভিক্ষা করে খাওয়া হয়। তাকে বলে কি তো ভিক্ষা করে খেতে হচ্ছে, তোর স্বামী মরে গেছে ভিক্ষা করে খেতে হচ্ছে, মানে তার স্বামীটা 6 মাস হয়নি মারা গেছে। দাদাটাও খুব ভালো ছিল, আপনারা মুকুন্দপুরের লোকেরা চেনবেন শান্তনু চ্যাটার্জির বাবা, এই 6 মাসও হয়নি মারা গেছে। আর আমাদের দিদি তো এসছিল শান্তনুদের বাড়িতে, যখন ওই তারা মায়ের পুজো হইল, আমাদের অনন্য ব্যানার্জি এসছিল তো, শান্তনু চ্যাটার্জিরে দিদি চেনে, তার মারে এইভাবে নোংরা ভাষা বলিছে। আমি তো ঘুমতে ওঠার পরে আমারও ব্রেন খারাপ হয়ে গেছে যে কি বলে, মানে আমি যা হয়তো আমার সারা জীবন বলে যারে বলতে পারে, কিন্তু পাশের বাড়ির লোকরেও এইভাবে নোংরা ভাষায় কথা বলতে পারে, আমি পুরো তাজ্জুব হয়ে গেছি। তাই আমি বলতে চাই ও যে পড়ে বলে, আর সকাল হলে মদ খাবে, যারে তারে গালাগালি দেবে। আর সিঁড়িটা শেয়ার করবো যে কীভাবে 1.5 ফুটের উপরে, রাস্তার উপরে 1.5 ফুটের উপরে লুয়ার সিঁড়ি করে রাইছে, আর ওই লুয়ার সিঁড়ির পরে দাঁড়িয়ে সবাইরে গালাগালি দেবে, নোংরা ভাষা বলবে রাস্তার উপরে।
বাকি আমি কর্পোরেশনে চাকরি করি, আমারে কেউ কিছু করতে পারবে না। লোহার এই তো 1.5-2 বছর হয়ে গেল লোহার সিঁড়ি করে রেখে দিছে রাস্তার উপরে, কেউ কিছু বলে না। আর যখনই ভোট আসে, এই তো আগের বার ভোটের সময় বলতেছে বুলডোজার রেডি করে রাইছি আমাদের, মানে আমার ঘরের সামনে দিয়ে হাঁটে আর বলে বুলডোজার রেডি করে রাইছি, সিপিএন পার্টি আসলেই বুলডোজার দিয়ে এই বাড়ি উড়িয়ে দেব, মানে বুলার বাড়িটা উড়িয়ে দেবে, যেটা আমরা বাড়িতে বসবাস করি এই বাড়িটা উড়িয়ে দেবে। প্রত্যেক বছরই বলে, প্রত্যেক বছর ভোটের আগে বলা শুরু করে, যখন তাকে সিপিএন আর জিততে পারি নেই তখন চুপচাপ হয়ে যায়, ভোট গুনার পরের দিন থেকে চুপচাপ হয়ে যায়। আবার যখন ভোট আসবে 5 বছর পরে ভোটের 1 মাস আগে থেকে বলা শুরু করে, এইভাবে আওয়াজ দেওয়া শুরু করে। আমি যদি মিথ্যা কথা বলে থাকি, আমাদের মুকুন্দপুরের লোক যারা যারা আমারে চেনেন আইসে আমাদের এই 6 নম্বর গলি দিয়ে, জগদ্ধাত্রীর গলি দিয়ে আগামাথা জিজ্ঞেস করবেন যে এই রকমের কথা বলে কিনা। প্রতিটা বাড়ির লোককে বলবে যে দিলীপ দত্তর ঘর থেকে এই রকমের কথা বলে। সিপিএন পার্টি দিতে গেলে ওরা দেখাচ্ছি টিনের ঘর করা, বুলডোজার দিয়ে ভেঙে দেবো, হেন ধরে ফুটিয়ে দেবো, হেন ধরে তাড়াবো। মানে আমাদের সাথে তো ঝামেলা করে আমরা কিছুতে যাচ্ছি না। এখন মানে ক্যামেরা লাগাইছি, আসতে পারে না, ঘরে ঢুকে আমার ননদ পুরমান। সব থেকে বড় কথা, 5 ভাইয়ের ভিতরে 1 বোন আমার ননদ পুরমান। আমার ননদ থাকাকালে এইরকমের ঝামেলা করেছে। আমার ননদরে তো আমার ঠগাইছে, কিছু দেয়নি। আমার ননদ আমার বাড়িতে আসে, ওদের না তারক দত্তর ঘরে যায়, না দিলীপ দত্তর ঘরে যায়, না ছেলে মেয়েদের ঘরে যায়। ননদরে তো আমার নোংরা ভাষায় গালাগালি দেয়। তাহলে আমি বলতে চাই যে এইভাবে যে নোংরা ভাষায় গালাগালি দেয়, এইভাবে রাস্তার উপরে লোহা সিঁড়ি করে রাইছে 1.5 ফুটের উপরে, কেউ কিছু বলে না। তা কোন দাদা একটু পাওয়ার দিচ্ছেন দিলীপ দত্তরে, একটু কমেন্টে জানাবেন তো যে ও এত পাওয়ারটা পায় কোথা দিয়ে, সবাইরে উল্টো পাল্টা কথা বলে, একটু জানাবেন। টাটা, দেখা হচ্ছে আবার পরে। আর চলুন দেখায় যে সিঁড়িটা কীভাবে রাস্তার মধ্যে করে রাইছে। আমাদের পার্টির কেউ কিছু বলে না। থানা থেকে একদিন এসে একটা ছেলে থানা থেকে এসে বলতে গেছে, তাকে কি গালাগালি থানার ছেলেটারে, মানে এত নোংরা ভাষা। আর এদের ঘরে তো এত চিল্লাপাল্লা হয়, বাড়ির আশেপাশের লোকে ঘুমাতে পারে না রাতের বেলায়। আমি যদি মিথ্যা কথা বলি, বাড়ির আশেপাশে এসে জিজ্ঞেস করবেন যে কীরকমের চিল্লাপাল্লা হয়। এই রকমের নোংরা ফ্যামিলি এই 6 নম্বরের ভিতরে, মানে এই 6 নম্বরটাই মনে হয় নেই, এত নোংরা ফ্যামিলি। এসে জানবেন যে কীরকমের করে এই জায়গায়, নোংরা নোংরা ভাষা বলে লোকে, ওর মানে কি বলবো, ওদের মুখও দেখলে দিনটা খারাপ যায়, এত নোংরা নোংরা ভাষা বলে। এই দেখুন দিলীপ দত্তর বাড়ি হলো গিয়ে এই সাদা বাড়িটা এই, আর কাজ ভোলার সাথে যে ঝগড়া করেছে, দেখুন আমার ফ্ল্যাটটা, এই হলো আমার ফ্ল্যাট, মন্দিরের একদম জগদ্ধাত্রী মন্দিরের পিছনে ফ্ল্যাটটা। এই যে ময়লা রয়েছে, খালি ভোলা বলিছে যে গাড়িতে ময়লাগুলো তুলে দাও। আর দিলীপ দত্ত তখন ও বাড়ি দিয়ে ছুটে এখানে এসছে, ওর কি এখানে আসা উচিত হয়েছে এতটা দূরে। এই হলো আমার ফ্ল্যাট, এই ময়লা নিয়ে কথা হইলো, সেটাও শেয়ার করলাম আপনাদের সাথে।